সুপ্রিয় উচ্চ মাধ্যমিক একাদশ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে নিজ নিজ বাসাবাড়িতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমি আমার নিজ বাড়ি বর্ণালীতে সপরিবারে আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি একাদশ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের তৃতীয় পর্ব অগ্রগামী তরঙ্গের উপর আলোচনা করব বিধায়। আচ্ছা, অগ্রগামী তরঙ্গ, আমরা ইতিপূর্বে অগ্রগামী তরঙ্গের দ্বিতীয় পর্বে আলোচনা করছি যে উৎস হইতে উৎপন্ন তরঙ্গ মাধ্যমের এক স্তর থেকে আরেক স্তরে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে সামনের দিকে এক স্তর থেকে আরেক স্তরে অগ্রসর হলে এই ধরনের তরঙ্গকে অগ্রগামী তরঙ্গ বা সচল তরঙ্গ বা ধাবমান তরঙ্গ বলে। যেমন বায়ু মাধ্যমের মধ্য দিয়া শব্দ এক স্তর থেকে উৎপন্ন হয়ে ক্রমান্বয়ে সামনের দিকে আরেক স্তরে, তারপর আরেক স্তরে চলতে থাকে। যেমন সমুদ্রে পানি তরঙ্গ এক স্তর থেকে উৎপন্ন হয়ে সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হয়ে থাকে। এই সমুদ্রের পানির তরঙ্গ হল অগ্রগামী তরঙ্গ। এখন আমরা অগ্রগামী তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করব। অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা।
অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা। জড় এবং স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত হইলে অগ্রগামী তরঙ্গের উদ্ভব ঘটে। এই তরঙ্গ বাম থেকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে ভি সমবেগে প্রবাহিত হয়। চিত্র 9.4। স্পন্দিত কণার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে টি সময়ে মূল বিন্দু ওতে কণার সরণ হবে। চিত্র 9.3 অনুযায়ী সাইন থিটা ইকুয়াল টু সাইন ওমেগা টি ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সমীকরণ 9.9। যদি স্পন্দিত কণার কম্পাঙ্ক এফ হয় তাহলে আমরা পাই ওমেগা ইকুয়াল টু 2 π f। এর মান 9.9 এ বসিয়ে পাই y equal to a sin 2 π f t। সমীকরণ 9.10। এখন ও বিন্দু হতে এক্স দূরে পি বিন্দুস্থ কণার সরণ একই হবে, কিন্তু ও এবং পি বিন্দুস্থ কণার মধ্যে দশা পার্থক্য থাকবে। এই দশা পার্থক্যের ঘাটতি যদি ডেল্টা হয় তাহলে টি সময়ে পি বিন্দুস্থ কণার সরণের সমীকরণ হবে y equal to a sin 2 π f t minus delta। এখন আমরা জানি ল্যামডা যদি পথ পার্থক্য হয় তাহলে তাদের দশা পার্থক্য হবে 2 π। ল্যামডা যদি পথ পার্থক্য হয় তাহলে দশা পার্থক্য হবে 2 π। একের জন্য হবে 2 π ভাগ ল্যামডা, আর এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থিত কণার জন্য দশা পার্থক্য 2 π x ভাগ ল্যামডা। এটাই হলো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর কণার দশা কোণের পার্থক্য। সমীকরণ 9.11 এবং 9.12 থেকে পাই। সমীকরণ 9.11 এবং 9.12 হতে পাই y equal to a sin 2 π f t minus 2 π x ভাগ ল্যামডা, বা y equal to a sin 2 π v ভাগ ল্যামডা t 2 π ল্যামডা x। নয় 9.13 নং সমীকরণ, যেহেতু f equal to v ভাগ ল্যামডা, y equal to a sin, এখন আমি v
ভিতর থেকে 2π/λ যদি কমন নিই তাহলে ভিটি মাইনাস এক্স, সমীকরণ 9.14, সমীকরণ 9.14। এটি হলো অগ্রগামী তরঙ্গের সরণের সাধারণ সমীকরণ, যাহা বাম দিক থেকে ডান দিকে তথা এক্স অক্ষের বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে সঞ্চালিত হয়। অনুরূপভাবে ডান থেকে বাম দিকে তথা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ হবে y = a sin 2π/λ vt প্লাস x। তাহলে 9.14 আর 9.15 নম্বর সমীকরণ যদি আমরা ভালো করে তাকাই, তাহলে 9.14 নম্বর সমীকরণটা হলো বাম থেকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ, আর 9.15 নম্বর সমীকরণ হলো বাম থেকে ডান থেকে বাম দিকে তথা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সরণের সমীকরণ। এখন 9.14 এবং 9.15 নং সমীকরণকে একত্রে লিখে পাই y = a sin 2π/λ vt মাইনাস প্লাস x। এখন অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে দশা, কোণ বা দশা, কম্পমান বস্তুর কোনো মুহূর্তে কম্পনের অবস্থা যার দ্বারা প্রকাশ করা হয় তাকে দশা, কোণ বা দশা বলে। একে থিটা দিয়ে প্রকাশ করা হয়। তাইলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin 2π/λ vt মাইনাস x কে x থেকে দশা, কোণ বা থিটা = 2π/λ vt মাইনাস x।
এবং সরণের সমীকরণ হবে y equal to a sin theta। গুরুত্বপূর্ণ 6, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দশা কোণের নির্ভরশীলতা। দশা কোণের নির্ভরশীলতা এ দশা কোণের সমীকরণ হলো থিটা গেলে 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখান থেকে একটা জিনিস তুমি দেখো যে ভি এবং ল্যামডা ধ্রুবক হলে দশা কোণ থিটা অবস্থান এক্স এবং টি এর উপর নির্ভর করে টি স্থির থাকলে, এখানে যদি টি স্থির থাকে তাহলে দশা কোণ থিটা অবস্থান এক্স এর পরিবর্তিত হয়। সি এক্স স্থির থাকলে দশা কোণ থিটা সময় টি এর পরিবর্তিত হয়। তাইলে দশা কোণ নির্ভর করে এই 3টি বিষয়ের উপর গেল। এবার হলো দশা পার্থক্য। দশা পার্থক্য অগ্রগামী একই সময় অগ্রগামী তরঙ্গের দুইটি ভিন্ন অবস্থানে দুইটি কণার দশা কোণের পার্থক্যকে দশা পার্থক্য বলে। একই সময় অগ্রগামী তরঙ্গের দুইটি ভিন্ন অবস্থানে দুইটি কণার দশা কোণের পার্থক্যকে দশা পার্থক্য বলে। একে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। যদি অগ্রগামী তরঙ্গের টি সময়ে দুইটি ভিন্ন অবস্থান x1 ও x2 এর জন্য দশা কোণ θ1 ও θ2 হয়, তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ y equal to a sin 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স থেকে লিখা যায় θ1 equal to 2 পাই ল্যামডা ভিটি মাইনাস x1
এবং থিটা 2 ইকুয়াল টু 2 পাই ল্যামডা ভিটি মাইনাস x2। অতএব দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে থিটা 1 থেকে থিটা 2 যদি বিয়োগ দিই তাহলে 2 পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 হবে। অতএব ডেল্টা ইকুয়াল টু 2 পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1 সমীকরণ 9.20 বা ডেল্টা ইকুয়াল টু 2 পাই ভাগ ল্যামডা ডেল্টা x। যেখানে ডেল্টা এক্স ইকুয়াল টু হলো x2 মাইনাস x1 ইকুয়াল টু পদ পার্থক্য। তাহলে বিপরীত দশাগ্রস্ত কণার দশার শর্ত হচ্ছে, বিপরীত দশার শর্ত হচ্ছে ডেল্টার মান হলো 1 পাই 3 পাই 5 পাই, মানে বিজোড় গুণিতক পাই বিজোড় গুণিতক। আর সমদশাগ্রস্ত কণার শর্ত হচ্ছে দশা পার্থক্য হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0 2 পাই 4 পাই, মানে জোড় গুণিতক। তাহলে পাইয়ের দশা পার্থক্য পাইয়ের জোড় গুণিতক হলে সমদশাগ্রস্ত,
আর দশা পার্থক্য পায়ের বীজগণিত হলে বিপরীত দশা ক্রস। অগ্রগামী তরঙ্গের সমীকরণের বৈশিষ্ট্য। অগ্রগামী তরঙ্গের সমীকরণের বৈশিষ্ট্য। অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে 1 নম্বর x এর নির্দিষ্ট মানের জন্য কণার গতির সমীকরণ পাওয়া যায়, আর t এর নির্দিষ্ট মানের জন্য তরঙ্গের আকার জানা যায়। আর অগ্রগামী তরঙ্গ একটি দ্বিপর্যায়বৃত্ত। দ্বিপর্যায়বৃত্ত কথাটির অর্থ হইল সময় সাপেক্ষে পর্যায়বৃত্ত অথবা অবস্থানের সাপেক্ষে পর্যায়বৃত্ত। এই জন্য বলা দ্বিপর্যায়বৃত্ত। সময় এবং অবস্থান, সময়টি অবস্থান x এর সাপেক্ষে সে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ করে। চমৎকার একটা অনুধাবনমূলক প্রশ্ন। তরঙ্গের বেগ ভি আর মাধ্যমের কণার বেগ ছোট হাতের ভি এক না ভিন্ন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন। তোমরা শোনো, পুকুরে যখন আমরা ঢিল ফেলি, এই পুকুরের পানির মধ্যে যখন আমরা ঢিল ফেললাম,
এই মনে করো পুকুরের পানি, এই পুকুরের পানিতে যখন ঢিল ফেললাম তো পানির এই কণাগুলো একবার নিচে একবার উপরে, নিচে উপরে, এইভাবে পানির কণাগুলো উপরে নিচে আন্দোলিত হয়। এটা হলো মাধ্যমের কণাগুলোর বেগ, স্পন্দনের বেগ, ছোট হাতে ভি। কারণ পানি স্থিতিস্থাপক জড় মাধ্যম, তখন এই তরঙ্গ বা ঢেউ এই তীরের দিকে ছুটে এই ঢেউটা ভি বেগে দৌড়ায়, ভি সমবেগে দৌড়ায়। ভি তরঙ্গের বেগ কিন্তু ধ্রুবক, তরঙ্গের বেগের কোনো ত্বরণ থাকে না, কিন্তু মাধ্যমের কণার স্পন্দনের বেগের ত্বরণ থাকে। সাম্য অবস্থায় 0, সাম্য অবস্থায় সর্বাধিক, আর প্রান্তিক অবস্থা হলো 0। এখন তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই মাধ্যমের কণার বেগ ছোট হাতের বি আর তরঙ্গের কণার বেগ বড় হাতের বি, দুইটা এক জিনিস না। তাহলে মাধ্যমের কণার বেগের ত্বরণ মন্দন থাকে, কিন্তু তরঙ্গের বেগের ভিতর কোনো ত্বরণ মন্দন থাকে না, সেটা সমবেগে চলে। তাহলে এখন আমরা এই প্রশ্নটা বুঝি এখন ভালো করে। তাই এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তরঙ্গের বেগ বড় হাতের বি আর মাধ্যমের কণার বেগ ছোট হাতের বি এক নয়, ভিন্ন। তাহলে উত্তর আমরা লিখবো, উত্তর লিখবো আমরা 9.3, ভিন্ন হলো 1 নম্বর, ভিন্ন 1 নম্বর হলো এটা জ্ঞান। কারণ এখন দিব, কারণ ইচ্ছা করলে আমরা 2টা পয়েন্ট দিতে পারি, 1টা পয়েন্ট দিতে পারি। আমরা যদি 1টা পয়েন্টে লিখি, 1টা পয়েন্ট আগে লিখলাম, কি লিখবো? মাধ্যমে কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ যে বেগে সঞ্চালিত হয় তাকে তরঙ্গের বেগ ভি বলে। মাধ্যমের কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ যে বেগে সঞ্চালিত হয় তাকে তরঙ্গের বেগ ভি বলে। যেমন তুমি সমুদ্রের ঢেউয়ের দিকে তাকাতে থাকো, সমুদ্রের ঢেউটা তুমি তাকে যেদিকে দাঁড়া আছে তার অপোজিট দিকে ঢেউটা চলতে আসে, এইটা হলো বেগ ভি। আর পানির কণাগুলো স্পন্দিত হচ্ছে যে বেগে, তাইলে মাধ্যমের তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলো যে বেগে আন্দোলিত হয়, তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমের কণাগুলো যে বেগে আন্দোলিত হয় তাকে মাধ্যমের কণার বেগ ছোট হাতের ভি বলে। আগে কিন্তু মাধ্যমের কণাগুলো স্পন্দিত হবে, তারপরে কিন্তু ঢেউ বা তরঙ্গের সৃষ্টি হবে। এই হল 2টা। আরেকটা তুমি দিতে পারো যে তরঙ্গের বেগ মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং জড়ধর্মের উপর নির্ভর করে। তরঙ্গের বেগটা, তরঙ্গের বেগ মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং জড়তা ধর্মের উপর নির্ভর করে। পক্ষান্তরে মাধ্যমের কণার বেগ সাম্য অবস্থায় সর্বাধিক এবং প্রান্তিক অবস্থায় 0। তাহলে এই হইল অনুধাবনমূলক প্রশ্ন 9.3 এর অ্যান্সার। এই জ্ঞান 1 আর এই অনুধাবন তুমি 2টা পয়েন্ট দাও আর 1টা পয়েন্ট এখানে 1, এই হল 2 নম্বর। এখন আমরা গাণিতিক সমস্যা 9.2।
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 5 sin 200 পাই t মাইনাস 1.57x সবকটি রাশি SI এককে প্রদত্ত তরঙ্গটির বিস্তার কম্পাঙ্ক বেগ পর্যায়কাল নির্ণয় করো। তাহলে এই সমীকরণটাকে আগে অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো তৈরি করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ y = 5 sin 200 পাই t মাইনাস 1.57x। এখানে তোমাকে অগ্রগামী তরঙ্গের সমীকরণে x হলো সহগ মুক্ত, এই জন্য x এর সহগ মুক্ত করতে গেলে এখান থেকে 1.57 কমন নিয়ে নিলাম। 1.57 কমন নিলে এখানে x টা সহগ মুক্ত হলো। তারপরে এখানে বানাইতে হবে 2 পাই ভাগ ল্যামডা। 2 অগ্রগামী তরঙ্গের সমীকরণ এখানে কি আছে 2 পাই ভাগ ল্যামডা, তার জন্য এখানে উপরে 2 পাই নিলাম, নিচে 2 পাই নিয়ে এই 1.57 ভাগ করে দিলাম। এই 2 পাই এর নিচে এই যে রাশিটা এইটা হলো ল্যামডা। এখন এই সমীকরণটাকে অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করলে বিস্তার এখানে a, এখানে অগ্রগামী তরঙ্গের সমীকরণ যেটা a, এখানে হলো 5, আর এখানে যেটা ল্যামডা এখানে 2 পাই নিচে আছে 2 পাই বা 1.5 এটা হলো ল্যামডা। এখানে যেটা হলো t এর সাথে যেটা সহগ সেটা হলো v, এখানে t এর সহগ হলো 200 পাই বা 1.5 v পাই গেলাম। তারপর আমি কম্পাঙ্ক v হলো a v v ভাগ ল্যামডা, এখানে v মান বসালাম, ল্যামডা মান বসালাম, পর্যায়কাল t গেল 1 ভাগ f। এখানে আমরা এই পর্যায়ক্রম আগে বের করে তারপর আমরা পর্যায়ক্রম প্রশ্ন অনুযায়ী যেটা চাইছি বিস্তার চাইছে কম্পাঙ্ক দিয়ে বের থেকে পর্যায়ভাবে আমরা সাজা লিখলাম। এখানে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নটা এখন করব সেটা হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। উদ্দীপকটি পড়ো।
উদ্দীপকটি পড়ো এবং এও বিনয় প্রশ্নের উত্তর দাও। 22.5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কোণার মধ্যে দশা পার্থক্য 3.14 রেডিয়ান পার সেকেন্ড। 3.14 রেডিয়ান পার সেকেন্ড। উৎসের কম্পাঙ্ক 420 হার্জ। উৎসের কম্পাঙ্ক 420 হার্জ তরঙ্গ দৈর্ঘ্য হবে। এখন আমরা এটাকে প্রয়োগমূলক যেহেতু এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে এ হচ্ছে কত, এত ব্যবধানে, তাহলে এক্স এর মান দেওয়া আছে 22.5 সেন্টিমিটার ইকুয়াল টু 22.5 ভাগ 100 মিটার। এখানে ডাটাগুলো লিখতেছি। তারপরে হলো দশা পার্থক্য দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে 3.14 রেডিয়ান পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা চাইছে। সমাধান, আমরা জানি ডেল্টা ইকাল টু 2 পাই এক্স ভাগ ল্যামডা। এখান থেকে ল্যামডা ইকাল টু 2 পাই এক্স ভাগ ডেল্টা। এখন ঠিক করে মান বসাও। 2 পাই মান 3.14, এক্স এর মান 22.5 ভাগ 100 বাই ডেল্টার মান হলো 3.14। এখানে ক্যালকুলেশন করলে তোমার মানটা আসবে 0.45 মিটার। তাহলে এখানে উত্তর হবে 0.45 মিটার। উত্তর হবে খ। আচ্ছা, এবার চলে যাই বি প্রশ্নে। উদ্দীপক অনুসারে তরঙ্গের বেগ 189 মিটার পার সেকেন্ড। আগে 1 নম্বর রোমান চিহ্ন একটা করি। তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন দেখো এখানে এফ এর মান দেওয়া আছে 420 আর ল্যামডার মান বাহির করলাম 0.45। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে তরঙ্গের বেগ বাড়ছে 189 মিটার পার সেকেন্ড। তাহলে 1 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে। এবার 2 নম্বরটা দেয় উৎপন্ন। এবার 2 নম্বরটা দেয়, 2 নম্বরে কি বলছে, উৎপন্ন শব্দ শোনা যাবে। তা আমরা জানি শ্রুত শব্দের নিম্নতম মান হচ্ছে 20 আর ঊর্ধ্ব মান হচ্ছে 20,000। তাহলে যেহেতু এখানে কম্পাঙ্কের মান 420, যাহা 20 হার্জের চেয়ে কম, যেহেতু এফ ইকুয়াল টু 420 হার্জ, যাহা 20 হার্জের চেয়ে কি বলো বেশি, এই জন্য শব্দটি কি হবে, শোনা যাবে। এই যে শোনা যাবে। আচ্ছা, এবার তুমি 3 নম্বরে যাও। 3 নম্বরে কি বলছে বলো। 3 নম্বরে বলছে তরঙ্গ পর্যায়কাল। এখন পর্যায়কাল টি ইকুয়াল টু 1 ভাগ এফ। এখন 1 ভাগ 420 ভাগ করো। তাহলে 1 ভাগ 420 ভাগ করলে রেজাল্ট আসবে 0.00238 সেকেন্ড। কিন্তু এখানে তোমাদের পর্যায়কাল দেওয়া আছে 2.38 সেকেন্ড। তাহলে এইখানে 3 নম্বর অপশনটা হবে না। 3 নম্বর অপশনটা ভুল। তাহলে এই 1 হবে আর 2 হবে, 3 ভুল। তাহলে এখানে উত্তর, সঠিক উত্তর হবে শুধু 1 আর 2, এই ক নম্বরটা উত্তর হবে। তাহলে মোটামুটি ভাবে আমাদের এই অগ্রগামী তরঙ্গের অংশটুকু আলোচনা হলো, থিওরিটিক্যাল আলোচনা হলো, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর কথা আলোচনা হলো। এখন তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 686 পৃষ্ঠায় 686 পৃষ্ঠার সিকিউ 7 নম্বরটা করবা। এছাড়া তোমার হলো 689 পৃষ্ঠা হইতে 694 পৃষ্ঠা হইতে 694 পৃষ্ঠা গাণিতিক সমস্যা 10, 20, 21, 23, 39টা হলো সিকিউ। তারপরে 52, 55টা হলো সিকিউ। এই গাণিতিক সমস্যাগুলা আমার এই প্রথম পত্র বইয়ের কত 600, প্রথম পত্র এই বইয়ের 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 10, 20, 21, 23, 39 হলো সিকিউ, 52, 55 সিকিউ। এই 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা আর সিকিউ আছে আরেকটা
সিকিউ কিন্তু মনে করলে তিনটা, একটা দুইটা তিনটা, আর সাধারণ গাণিতিক সমস্যা হলে 1 2 3 4টা। এই 4 3 7টা ভালো করে করবা। এইগুলা করতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের প্রথম পত্রের গাণিতিক সমাধান এই বইয়ের হেল্প নিবা। এছাড়া কারো যদি আরো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমাকে জানাবা। পরিশেষে সবারই তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।